হকার আমার জন্য বিস্ফোরণ। আমার কথাটা হচ্ছে টোটাল ইকোনমি একেবারে মরে যাবে, তখন 160 টাকা চালের কেজি হয়ে যাবে, আমি খাবো কোত্থেকে? আপনি টোটাল পলিসিটাকে একটা নিয়মতান্ত্রিক অবস্থায় আনতে চাচ্ছেন এবং তাদেরও একটা পুনর্বাসন চাচ্ছেন। আমি যত বলি তত মেট্রো রেল স্টেশন দখল করতে করতে এখন খেতাবালিশ আর তুলাও বিক্রি হচ্ছে একেবারে লিফটের কোনায়। ছিন্নমিল ঘুমাবে কোন জায়গায়? ছিন্নমূলের তো জায়গা নেই ভাইয়া। যেখানে ছিন্নমূল ঘুমানোর কথা সেই জায়গার মানে ঘুমায় নর্মালি, আর ওই যে আগে সকালে উঠিয়ে দিত সেই জায়গায় এখন লাউ বিক্রি হয়। আমলাতান্ত্রিক এই যে একটা মানে জটিলতা, এর ভেতর যে পুরো দেশ যে নিষ্পেষিত, এটা আমরা দেখেছি। প্রত্যেকটা সরকারি দল আসলেই তো কতগুলো চাটুকার চলে আসে কষ্টের পেশা ছেড়ে। আমার বাড়িতে 7 দিন ময়লা নিতে আসে না, 6 দিন ময়লা নিতে আসে না, 7 দিন 6 দিন ময়লা নিতে আসে না, সিঁড়ি দিয়ে ময়লার পানি পড়ে, যেটা আমার মূলত এই বিরক্তির কারণ। মানে প্রত্যেকটা গৃহিণী এটা বুঝবে, যারা বাড়ির নারী আছে এরা বুঝবে যে আমার ক্ষোভটা কোন জায়গা থেকে আসছে। এই যে ময়লার পানি পড়ে যাচ্ছে, ময়লা তো লোক নাই যে ময়লা তুলে নিয়ে যাবে, তার তো লোকটা লাগবে, তারপরে না ওই এজেন্সি আমার বাড়িতে ময়লাওয়ালা পাঠাবে, তাই না? তার তো লোক নাই, সব অটো চালায়, না হলে কোনো কিছুর কলার দোকান, রুটির দোকান, চায়ের দোকান কোথাও না কোথাও দিয়ে বসেছে, কিন্তু ময়লা ফেলার লোক নাই। তাহলে আমার যুক্তিটা হচ্ছে, আপনাকে একটি দেশ চালাতে হলে প্রত্যেকটা পেশার জন্য আলাদা আলাদা করে লোক রাখতে হবে। আপনাকে এমন একটা সহজ পেশা, যেমন ধরেন অনলাইন জুয়া, ঘরে বসে কেউ বড় লোক হচ্ছে, ঘরে বসে কেউ দেউলিয়া হচ্ছে, এটা তো কোনো পরিশ্রম হয় না, তাই বলে কি আপনি এটাকে কি বলবেন বৈধতা দেবেন? নিশ্চয়ই দেবেন না, নিশ্চয়ই সরকার দেবে না। তাহলে এটা তো ওই টাইপের একটা ব্যাপার হয়ে গেল, ঘরে বসে আয় করে আসো। আপনি এই বৈধতা কেন দেবেন? আপনার দেশের অন্যান্য পেশা তো মরে যাবে। দেখেন, যে পেশা যদি মরে যায় তাহলে এই জিনিসটা আমাকে আমদানি করতে হবে, এতে বড় লোক আরো বড় হবে, কিন্তু নিচু লেভেলের লোক হারিয়ে যাবে। কারণ তার অনেক টাকা আছে, সে আমদানি করছে, সে অনেক মুনাফা পাচ্ছে। আর আমার কিছু নাই, আমি রপ্তানি করতে পারছি না, তাই আমি বৈদেশিক মুদ্রাও নিয়ে আসতে পারছি না, আমার রিজার্ভে ঘাটতি পড়ছে, এবং আমাকে ধার করে টাকা নিয়ে এসে নতুন টাকা ছাপিয়ে বাজারে এসে টাকা দিতে হচ্ছে, যার নমুনা আমরা গত কয়েকদিন আগেই দেখেছি। আমাদের বাচ্চাদের বই পর্যন্ত ছাপানো যায়নি ঠিক অন টাইম টাকার অভাবে, এবং যে বইটা বের হয়েছে সেটার পাতাটা আসলে মানে এত মানে খারাপ কোয়ালিটির কাগজ, আমার মনে হয় গত কয়েক বছর কোনো গার্ডিয়ান দেখে নাই। কেন হয়েছে এগুলো? কারণ আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলে গেছে ভাইয়া। এখন আমি 20 টাকা রিক্সা ভাড়াটা দেখছি, আমি 40 টাকায় সিএনজির মতো উড়াল দিয়ে যেতে পারবো ওটা দেখছি, কিন্তু আমরা এই সাধারণ চোখে দেখছি না যে এই একটা জিনিসের কারণে আমার কত কিছু দাম বেড়ে গেছে। পুনর্বাসনের জন্য আমি সিটি কর্পোরেশনকে, অনেকগুলো সিটি কর্পোরেশনের প্রশাসককে আমি রাস্তা বলেছি। প্রথম কথা বলেছি হচ্ছে, আমার বিদ্যুৎ চলে যাচ্ছে, আপনি তো বিদ্যুৎ দিতে পারছেন না, তাহলে আপনি একটা কাজ করেন, গুলিস্তানে মার্কেট হয়েছে 10 তলা, এটা কাদের জন্য হয়েছে? হকারদের জন্য হয়েছে না? একটা ফ্লোর কোনো দেয়াল ছাড়া খালি করে দেন, তোরা আয় বস, যেমন রাস্তায় বসে অমনি বস, আপনি ভাবে বলেন, ঠিক আছে? আপনি ওদেরকে ভাবে ডেকে নিয়ে আসেন, বা যদি কেউ বয়স্ক থাকে যে আপনি আসেন, আপনি এখানে বসেন, এখানে বসে ব্যবসা করেন, সিম্পল। যে লোকটা রাস্তায় আছে, রাস্তা দখল করে আছে, ওকে আপনি যদি একটা থান করে দেন, এবং তুমি যখন ঢুকবে তখন তুমি এত টাকা ফি দিয়ে ঢুকবে, এটা আমার ইলেকট্রিসিটি বিল, তুমি 1 লাইট 1টা ফ্যান চালাচ্ছ, আমার এত ইউনিট খরচ হবে এই 6 ঘন্টায়। খুব সিম্পল হিসাব তো এটা, তো ইউটিলিটি কত যাবে ওটা তো সবাই জানে, যে একটা ফ্যান 1টা লাইট চালাচ্ছ, 6 ঘন্টা করতেছো, 6 ঘন্টা আমার এত টাকা বিদ্যুৎ বিল যাবে, 160 টাকা বিদ্যুৎ বিল যাবে, 70 টাকা বিদ্যুৎ বিল যাবে শুধু। তুমি ওই 70 টাকা বিদ্যুৎ বিল আমাকে দিবা, দিয়ে তুমি দোকান করো। কয় ঘন্টা করবা? 6 ঘন্টা করবা নাকি 8 ঘন্টা করবা? হ্যাঁ, আমি 8 ঘন্টা করবো, আমি 6 ঘন্টা করবো, করো। এত বড় একটা গুলিস্তানের মার্কেট, এটার একটা ফ্লোর যদি আপনি এইরকম ছিন্নমূল হকারদের জন্য ছেড়ে দেন, তাহলে আপনার কি মনে হয় ভাইয়া, ওই যে কি বলে বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু করে গুলিস্তানে যতগুলা এই লাইন পর্যন্ত যতগুলো হকার বসে, সবার জায়গা এখানে হয়ে যাবে না? ফ্লোরটা কিন্তু অনেক বড়। আপনার কি মনে হয় হবে? তো আমি এই বুদ্ধিটা দেওয়ার পরে তার ওটা ভালো লাগে না, কারণ উনার অন্য চিন্তা আছে, মার্কেট বাণিজ্য করবে উনি। খুব সিম্পলি উনার কথাতে উনি এরকম রিফ্লেকশন দিয়েছে। আমি বলেছি
এটা তো আপনার বানানো আছে, আর আপনি যদি বানাইতে চান তাহলে ধানমন্ডি হকার্স মার্কেটকে 10 তলা বানাই দেন। যদি বানাইতে চান, ধানমন্ডি হকার্স মার্কেট 3 তলা 2 তলা আছে, কোনো কোনো সাইড একটু বেশি আছে, গোডাউন হিসেবে ব্যবহার হয়, তো ওটা আপনি 10 তলা করে দেন ভেঙে। না, তিনি সেটা করবে না। ওরা গরিব মানুষ, ওদের কাছ থেকে চাঁদার টাকা নিতে হবে, কিন্তু ওদের ঠান করে দিয়ে ওদের কর্মসংস্থান করতে সিটি কর্পোরেশন রাজি না। কিন্তু আমার অন্য একটা যুক্তি আছে। আমার কথাটা হচ্ছে, সব হকার কেন ঢাকা সিটি কর্পোরেশন দেখবে? আপনি সিলেটে আছে, চিটাগং-এ আছে, কুমিল্লায় আছে, সবখানে সিটি কর্পোরেশন আছে না? তাদের কি দায়িত্ব? তারা কি করবে? তাদের কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব শুধু ঢাকা সিটি কর্পোরেশনের। না, ওইসব সিটি কর্পোরেশনের তো ওরাই দেখে। ওদের কাছে ওদের জিনিস পাঠিয়ে দেন না, পাঠিয়ে দিয়ে ওদের ওখানে হকার্স মার্কেট করে দিতে বলেন। সব হকার্স মার্কেট ঢাকায় কেন হইতে হবে? ও আচ্ছা, হকার্স মার্কেটের কথা বলছেন। হ্যাঁ, না ওখানে হকার্স মার্কেট, কুমিল্লা তো হকার্স মার্কেট করার একটা হ্যাঁ, এটা করেছে এই ঘটনার পরে, এই যে ঝামেলার পরে কুমিল্লা সিটি কর্পোরেশন নিজেদের উপরে 2টা ফ্লোরে, যে আমি যেগুলো ইনাকে বলেছি ওগুলো দেখে দেখে উনি ওটা ওভাবে করে ফাঁকা করে দিয়ে করার তো চেষ্টা করতেছে সেই লোকটা। ইনার তো সেটাও চেষ্টা নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি আছে ওনার সেটাও চিন্তা নাই। মানে চিন্তাটা তো থাকতে হবে আপনার, তারপর না আপনি কাজটা করবেন। ওদের ইন্টারেস্টই নাই। যখন তাকে এইভাবে দেখছি তখনই আমি এই রাস্তায় রাস্তায় গণস্বাক্ষর নিচ্ছি। আমার কথাটা হচ্ছে কি ভাইয়া, হকার আমার জন্য বিস্ফোরণা। আমার কথাটা হচ্ছে টোটাল ইকোনমি একেবারে মরে যাবে, তখন 160 টাকা চালের কেজি হয়ে যাবে, আমি খাবো কোত্থেকে? আপনি টোটাল পলিসিটাকে একটা নিয়মতান্ত্রিক অবস্থায় আনতে চাচ্ছেন, এবং তাদেরও একটা পুনর্বাসন চাচ্ছেন, এবং সবকিছু মিলিয়েই যেন একটা সুন্দর ইকোনমিতে সহায়ক ভূমিকা রাখে, এটা আপনি চাচ্ছেন। জি, চমৎকার আপনার ইয়ে। আমি তার মানে আপনার উদ্দেশ্য হলো এই, মানে সচিবালয়ের সামনে ওই জায়গাটা বেছে নেওয়ার উদ্দেশ্য কি? আমি তো রাস্তা অনেক চিৎকার করলাম, শুনে না তো কেউ। আচ্ছা, আমি যত বলি তত মেট্রো রেল স্টেশন দখল করতে করতে এখন খেতা বালিশ আর তুলাও বিক্রি হচ্ছে একেবারে লিফটের কোনায়। তাই? হ্যাঁ, আর আর কি বলবো, যত বলি তত খুঁজে খুঁজে ফাঁকা জায়গাগুলো সব ব্লক। যত বলি তখনই চিন্তা করলাম কোথাও তো টনক নড়ে না, আর যার কাছে গিয়েছিলাম তারও তো কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, তার ইন্টারেস্ট অন্য কিছু, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট হচ্ছে আমার খরচাও যাবে না, আমি পয়সাও কামাবো, কিন্তু সেই পয়সা আবার সরকারকে দিব না, এটাও ঠিক। মানে নিজের পকেটে রাখবো। এটা এমন না যে ধরেন বর্তমান যে প্রশাসকরা আছে তারা তো কয়েকদিন হলো আসলো এতে, এর আগে কোনো প্রশাসক তো কখনো ট্রাই করেনি, বা বহুবার আমরা শুনেছি হকারদেরকে পুনর্বাসন স্টেশনগুলা এই অবস্থা। আপনি শুধুমাত্র যে বর্তমান প্রশাসক পারছে, মানে পারবে ইচ্ছাকৃতভাবে করছে না ব্যাপারটা তাও না, এর আগে অনেক সিটি কর্পোরেশন কিন্তু আমরা দেখেছি বহুবার কিন্তু চেষ্টা করেছে, কেউই একটা সফলতা অর্জন করতে পারেনি। এর মধ্যে অনেক পলিটিক্যাল কারণ রয়েছে, পলিটিক্সই একমাত্র কারণ, পলিটিক্যাল কারণ রয়েছে বলবেন না। 17 বছর যে শেখ হাসিনা সরকার ছিল, সে একটা অদ্ভুত, আমি অনেক স্টাডি করেছি, সে একটা অদ্ভুত কাজ করতো। তার অদ্ভুত কাজটা আমার এলাকাতে হতো, তো আমি দেখতাম। সেটা হচ্ছে তার যে ওই সিটি কর্পোরেশনের কমিশনার, এদেরকে তো আমি খুব গালাগালি করতাম, তার কারণ একটা আছে। সেটা হচ্ছে, প্রথম হলো অদ্ভুত কাজটা কি, প্রথম হলো অদ্ভুত কাজটা হলো প্রত্যেক বছর নতুন বাজেট নিয়ে যে আপনার টাইলস গুলো লাগানো হয়, এগুলো খুলে আবার টাইলস লাগাতো, সংস্কার ফুটপাতে যেখানে হকাররা বসে। না, ওখানে হকার তখন বসতো না। যেমন ধরেন আপনার ওই ছিন্নমূল্যা বসতো, ঘুমিয়ে থাকতো ওই যে ইডেনের পিছনের পোর্শনটাতে। আপনি হয়তো যদি পলাশির দিকে যান তাহলে দেখবেন ছিন্নমূল্যা ঘুমায়। তো ওরা কি করতো, টাইলস লাগাতো নতুন, পুরো খুলে ফেলতো বছরে একবার সব টাইলস, সংস্কার, নতুন বাজেট, নতুন টাইলস, পুরোনো ভালো ভালো টাইলস গুলো ফেলে দিত, যেটা কিন্তু আসলে দরকার না। কিন্তু ওরা এটা করতো এই কারণে হচ্ছে ওদের উপর আমি খেপতাম, ওই যে ওই সময় সিটি কর্পোরেশনে যারা ছিল। কিন্তু এতে খারাপের মধ্যে একটা ভালো জিনিস ছিল, ওই যে কয়েকটা বসতো এখানে, তারপরে ওই যে নতুন টাইলস এখানে কতদিন বসতে পারতো না, তারপর সে অন্য কোথাও শিফট হয়ে যেত, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে যেত। এভাবে করে করে জায়গাগুলো পরিষ্কার থাকতো। এখন হয়ে গেছে কি অবস্থা ভাইয়া, এখন আর কোথাও ওই জিনিসটাই নাই। এখন তো হাঁটার জন্য ফুটপাতই নাই, আর ওটা থাকবে কোত্থেকে? ছিন্নমূল ঘুমাবে কোন জায়গায়? ছিন্নমূলের তো জায়গা নাই ভাইয়া। যেখানে ছিন্নমূল ঘুমানোর কথা সেই জায়গা মানে ঘুমায় নরমালি, আর ওই যে আগে সকালে উঠিয়ে দিত, সেই জায়গা এখন লাউ বিক্রি হয়। এটা কি মানে আপনি এই দায়গুলো কাকে দিয়ে যাচ্ছেন? এটা কি হঠাৎ করে এখন হচ্ছে? সিস্টেমকে দিতে চাচ্ছি। সরকার তো আসে যায়, আর সেক্রেটারিয়েট তো আসে যায় না ভাইয়া।
এর জন্য তো ওখানে গিয়েছি, তা না হলে তো আমি কোনো পার্টি অফিসের বাইরে যে চিৎকার চেঁচামেচি করতাম। হ্যাঁ, আর সবাই যায় আসে, কিন্তু সরকারি কর্মকর্তা কি যায় আসে? কিন্তু এটা তারা তো রাজনীতিবিদ না, তাদেরও তো কর্ম পরিকল্পনার একটা পরিসর রয়েছে, একটা মানে সীমাবদ্ধতা রয়েছে। তাদের কর্ম পরিকল্পনা কি আমাকে হটিয়ে দেওয়া ভিআইপি রাস্তা থেকে, নাকি তারই দরজার পিছনে যে আরেকটা জায়গা আছে সেখান থেকে যে আমরা যে মোস্ট ভিআইপি ভোট দিয়ে তারপরে রাজনৈতিক দল নির্বাচন করে নিয়ে আসি, আবার আমরাই যে তাদেরকে বেতন দেওয়ার জন্য ট্যাক্স দেই, তাহলে আমরা কে? না, তারা তো সরকারেরই বিভিন্ন পলিসিকে তারা ইমপ্লিমেন্ট করে, তারা তো অফিসার, তাদেরও নির্দেশনা যেটা থাকে এটাই তারা করে। তাদের নির্দেশনাকে চুরি করা না, সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই ধরনের এমন না যে ধরেন এইরকম পরিকল্পনা করেছে সরকার যে আমরা সব হকারকে উঠিয়ে দেব, কিন্তু আমলারা এটা উঠাচ্ছে না কারণ আমলারা চাচ্ছে না এটা উঠাতে। অবশ্যই তো ব্যাপারটা সেরকমই, বহু বছর ধরে ব্যাপারটা সেরকমই। এবং আমলাতান্ত্রিক এই যে একটা মানে জটিলতা, এর ভেতর যে পুরো দেশ যে নিষ্পেষিত, এটা আমরা দেখেছি। প্রত্যেকটা সরকারি দল আসলেই তো কতগুলো চাটুকার চলে আসে পাশে। স্যার আপনার টাইটা অনেক সুন্দর, স্যার আজকে আপনার হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে, স্যার আপনি যে স্পিচ দিয়েছেন না, ও জাস্ট ওয়াও।